চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। দর্শক, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। শুধুমাত্র আদালতের আদেশ পর্যন্তই নয়, বরং চিন্ময়কে দ্রুতই ফাঁসি দেওয়া হচ্ছে। এবং কেন ফাঁসি দেওয়া হচ্ছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার সর্বপ্রথম যাকে ফাঁসি দিয়ে বিচার কার্য শুরু করতে যাচ্ছে সেটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভু। কোনোভাবেই চিন্ময় কৃষ্ণ দাসকে ক্ষমা করা হবে না। ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে যতই চাপ দিক ভারত অথবা অন্যান্য জায়গা থেকে, তারা ডেফিনেটলি একটা পলিটিক্যাল অ্যাসেট হিসেবে বাংলাদেশে কাজ করছে, পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে, যার কারণেই জুলাই আগস্টের পর থেকেই দেখছি ইসকন বিভিন্নভাবে হিন্দু ধর্মের কার্ড ফেলার চেষ্টা করছে, হিন্দু ধর্মের মানুষজনকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। ইসকনের নেতা চিন্ময় কুমার দাসকে কেন্দ্র করে আজ কয়েকদিন ধরে ঢাকা সহ সারা বাংলাদেশে উত্তপ্ত করে তুলেছেন চিন্ময় কুমার দাসের অনুসারী হিন্দু সম্প্রদায়। গত কয়েকদিন আগে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করার পর চিন্ময় কুমার দাসের ইস্যু অনেক বড় রূপ ধারণ করেছে, যার ফলে ইসকনের নিষিদ্ধ ও চিন্ময় কুমার দাসের ফাঁসির দাবিতে উত্তপ্ত করে তুলেছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সহ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যেভাবে হত্যা করা হয়েছে সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ, এই উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে। তাদের বিচার করতে হবে, ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়েই বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। এদিকে ইসকনকে নিষিদ্ধ না করে চিন্ময় কুমার দাসকে সসম্মানে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু দাস। তিনি আরো বলেন, চিন্ময় কুমার দাসকে মুক্তি না দেওয়া হলে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অগ্নিসংযোগ চালাবে ইসকনের অনুসারীরা এবং বাংলাদেশ থেকে আসা সকল পণ্যবাহী ট্রাক ও বাংলাদেশ থেকে ভারতে আসা সকল ভিসা বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি। আমি এখান থেকে দাবি করছি, ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে স্টপ, ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব। এবার আসুন শুভেন্দু অধিকারীতে। আমার প্রথম প্রশ্ন আপনার দর্শকদের, যে শুভেন্দু এই যে ধরকাটা মুরগির মতো লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওর ক্ষমতা কতটুকু এটা তো মানুষকে বুঝতে হবে। শুভেন্দু অধিকারী বিজেপির বাংলার বিরোধী দলনেতা, ও টিভির সামনে হাওয়া গরম করে বলছে আমি ভিসা বাতিল করে দেবো। ওর কি ক্ষমতা আছে? ওর 14 পুরুষের ক্ষমতা আছে ভিসা বাতিল করার? সেই সিদ্ধান্ত নেবে নরেন্দ্র মোদী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্র সরকার। শুভেন্দু তো নিতে পারবে না। এবার বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নিতে হয় বা কোনো একটা দেশের অবস্থান হয়, তাহলে সেটাও ঠিক করবে কেন্দ্র সরকার। শুভেন্দু অধিকারীটা কে যে ও ঘুরে বেড়াচ্ছে? আর শুভেন্দু অধিকারীর ব্যাপারে আমি পরিষ্কার স্পষ্ট ভাষায় দর্শকদের বলে দিই, যতদূর আমার বক্তব্য পৌঁছবে, শুভেন্দু অধিকারীর বাংলাদেশ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। শুভেন্দু অধিকারীর হিন্দু সনাতনীদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ও যখন তৃণমূলে ছিল তখন গরুর মাংস খেত, সেই জন্য আমি বলে দিয়েছিলাম বলে আইনি নোটিশ পাঠিয়েছিল। ওর কোনো মাথা ব্যথা নেই। ও চাইছে, ও একটা নোংরা ষড়যন্ত্র এঁটেছে। এদিকে গতকাল 29 নভেম্বর ডেপুটি হাই কমিশনারের বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পুড়িয়েছেন বিজেপি নেতা শুভেন্দু দাস সহ ইসকনের অনুসারীরা। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারকে কেন্দ্র করে কলকাতায় ডেপুটি হাইকমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানো দুঃখজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বিপুল সংখ্যক বিক্ষোভকারী কলকাতার ডেপুটি হাই কমিশনের সামনে এসে সমাবেশে যোগ দেন, যা এক পর্যায়ে সহিংস রূপ নেয়। এদিকে শুক্রবার ভারতের পার্লামেন্টের লোকসভায় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে লিখিত বিবৃতি দেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন, সংখ্যালঘুদের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ জানিয়েছে দিল্লি। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।
এছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশে সহিংসতা ও উস্কানির ঘটনা বাড়ছে। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের স্বচ্ছ ও ন্যায় বিচার আশা করেন তিনি। That India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. এ পাল্টাপাল্টি বক্তব্য দুই দেশের সম্পর্কে কেমন প্রভাব ফেলে তাই দেখার বিষয়। শুধুমাত্র তীব্র নিন্দা জানিয়ে সবকিছুর সমাধান হয় না। আমার কাছে মাঝে মাঝে মনে হয়, ছোট্ট একটা গল্প বলি। মুসলিম ভাইয়ের বউয়ের একটা নাতি ছিল, তো ভাবি মাঝে মাঝে বকাঝকা করতো। তো একদিন উনি জিদ করে মাইর দিছে। তো মাইর দেওয়ার পরে ভাবির নাতি বলতে আছে, তুমি মাল লাকা, তুমি আমার বকবায় না, মানে ফদাইবা, কুমিল্লার ভাষায় ফদাইবা, ফদাফদি মানে হচ্ছে বকাবকি। তো মানে এখন বকলে আর মারলে পার্থক্য কি? তার বক্তব্য, বকলে তো গায়ে লাগে না, ব্যথা পাই না, মারলে তো ব্যথা পাই। এই কথাটা বলার এই কারণটা হচ্ছে, গতকালকে থেকে কলকাতায় এই বিজেপির একজন নেতা শুভেন্দু, তার যে একটা অ্যাক্টিভিটি শুরু হয়েছে বাংলাদেশ ইস্যুতে, বিশেষ করে কলকাতার কয়েকটা টেলিভিশন চ্যানেল, পত্রিকা প্লাস এই বিজেপির টিমটা, কংগ্রেস, তৃণমূল, তারা তাদের অবস্থান প্রকাশ করেছে যে বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র। এই বিষয়ে তাদের সরকারের কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আপনার কেন্দ্রীয় সরকার যেটা সিদ্ধান্ত নেবে সেটাতে তারা সমর্থন জানাবে, তবে ধর্মীয় ইস্যুতে যেন বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়, এটা তাদের প্রত্যাশা। সুন্দর বক্তব্য মমতা দিদির। কিন্তু বিজেপির যে পার্টটা কলকাতায় আছে, তারা করছে কি, বাংলাদেশের যে হাই কমিশন, বলছিলাম না এরা অ্যাকশনে যাবে, অ্যাকশনে কিন্তু গেছে। আজকে তারা বাংলাদেশের হাই কমিশনে গিয়ে যে আমাদের জাতীয় পতাকা আছে, সেই পতাকাকে সেখান থেকে টাইনা হেসরাইয়া নামাইয়া সেটাকে কেউ পা দিয়া পদদলিত করেছে, নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু চালিয়েছে। আবার আমাদের বাংলাদেশে এগুলো টুকটাক ঘটছে। সাইকেলের মধ্যে ভারতের ছবি টবি লাগায় আজকে দেখলাম জুতা পেটা করা হচ্ছে। তো এই বিষয়গুলো একটা কিন্তু আরেকটা টাইনে নিয়ে আসতেছে। তোমরা যেমন করছো আমাদের দেশেও হয়েছে, এমন কালকে আবার তারা করবে, তবে তারা এক ধাপ বেশিই করেছে। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি কূটনৈতিক এবং অকূটনৈতিক সদস্যদের জন্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করা হয়েছে, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে বিকেলে কলকাতার একটি হিন্দু সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ দ্বারা সহিংস বিক্ষোভ হয়েছে। সে সময় বিক্ষোভকারীদের একটি বড় দল আয়োজিত সমাবেশ এবং বিক্ষোভ থেকে সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন সীমানায় পৌঁছায়। তারা বাংলাদেশের জাতীয় পতাকাতে আগুন দিয়েছে এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করেছে, মানে আগুন দিয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও ডেপুটি হাই কমিশনের সব সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। বাংলাদেশ সরকার বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর জঘন্য কাজের তীব্র নিন্দা জানিয়েছে। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেটার প্রতি আহ্বান জানিয়েছে। তো সেখানে তাদের নিরাপত্তার জন্য ভারত সরকারকে বলা হয়েছে। সরকার প্রটোকল দিবে, কিন্তু প্রটোকলের বাহিরে অনেক ঘটনা ঘটবে। এক্সট্রিম লেভেলে ভারত করছে। ইভেন ইসকনের যে ভারতের যারা অনুসারী আছেন, চট্রুপল সম্ভবত এলাকাটার নাম, না আমি নামটা একটু ভুল হইতে পারে, পেট্রো বাংলা বা কি জানি, সরি নামটা ভুল। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সেখানে আপনার আমদানি রপ্তানির ঘটনা ঘটে গেল 3 দিন যাবত, সেটা তারা বন্ধ করে দিয়েছে। ইভেন কলকাতার রাস্তায় বাঙালি যারা ইসকনের অনুসারী আছে, তারা বলছে কুমিল্লা চাই, ওই চট্টগ্রাম চাই, তারপর আরও কোন কোন জায়গায় জানি চায়। আপনি চিন্তা করতে পারেন তারা এরকম বক্তব্য দিচ্ছে। তাদের দেশে টেলিভিশনে দেখানো হচ্ছে চট্টগ্রাম, এটা আসলে ভারতের অংশ, এটা দরকার ভারতের। নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু ভারত এই মুহূর্তে করছে। তো বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এমন ধরনের ঘটনা করবে এরা, এটা কিন্তু মানে চিন্তার বাহিরে। তবে এটা হালকা হিসাবে চলে যাবে। কেন চলে যাবে? কারণ এটা ওইখানে যারা করছে, ওই যে বঙ্গীয় হিন্দু জাগরণ, তারা কোনো পলিটিক্যাল দল না। তো কোনো দেশের নাগরিক বলতেই পারে, বাংলাদেশে আমরা মোদিকে নিয়ে প্রতিদিন গালাগালি করি, মোদির 14 গোষ্ঠী উদ্ধার করি। তো এগুলো নিয়ে ভারত সরকার কতটুকু কি থামাইতে পারছে? পারে নাই। তো আজকে এই কারণে তারাও মনে করতেছে ঠিক আছে, কারণ মিডিয়াতে তো এগুলো দেখা হচ্ছে, দেখছে বাংলা ভাষাভাষীরা, কিন্তু আমাদের ব্লগ দেখে, আমাদের অ্যাক্টিভিটিস দেখে, আমরা যেমন তাদেরগুলো দেখি। একটা জঘন্য খেলা তৈরি হয়েছে, এখান থেকে বের হয়ে আসা উচিত। এখন ভারত কি আমাদেরকে ওইভাবে শক্তভাবে, মানে ভারত সরকার এটার ব্যাপারে সিদ্ধান্ত নেবে? আমার তো মনে হয় না। এই বলার জন্য একটা বলবে, ওকে ফাইন, এতটুকুই, 4টা পুলিশ দ্বারা করাই দিবে, এর বেশি কিছু না।
তবে এগুলোর সমাধান দরকার। ভারতকে বাংলাদেশের ইস্যুতে সম্মান দেওয়া দরকার, যেটা এরা বরাবরই দিচ্ছে না। আশা করি সরকারের ব্যাপারে শক্ত সিদ্ধান্ত নেবে। ভারতে মসজিদের সীমানা জরিপকে কেন্দ্র করে এক দাঙ্গায় 5 জন নিহত হয়েছে, এর ভিতরে ম্যাক্সিমাম মুসলমান। দাঙ্গাটা কি? মুঘল আমলের একটা মসজিদ, সেই মসজিদকে হিন্দু কয়েকজন মিলে মামলা করেছে যে এই মসজিদের সীমানার ভিতরে মসজিদ তৈরির আগে হিন্দু কোনো একটা প্রাচীন মন্দির ছিল এবং মন্দিরের জায়গায় মসজিদ করেছে। অথচ যারা অভিযোগ করেছে তাদের 14 পুরুষেরও হয়তোবা ওই সময় জন্ম হয়নি যখন এই মসজিদ হয়েছে। এই অভিযোগটা করে দিল। এখন জরিপ করার জন্য আদালত থেকে লোক চলে আসলো, দাঙ্গা হলো, একদম প্ল্যান করে দাঙ্গা লাগানো হলো এবং সেখানে মুসলমান মারা গেল। এটা নিয়ে কিন্তু ভারত কোনো কথা বলছে না। বাংলাদেশে জুলাই আগস্টে এত সাধারণ জনতা মারা গেল, এটা নিয়ে তাদের টেনশন নেই। একটা চাইল্ড অ্যাবিউজার চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা নিয়ে তাদের দুনিয়ার মাথা ব্যথা, তাদের মাথায় ক্যান্সার হয়ে গেছে, টিউমার হয়ে যাচ্ছে। এগুলো আমরা বুঝি। শেখ হাসিনা সরকার পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি তুলে আন্দোলন করছে হিন্দু সম্প্রদায়ের একটি অংশ। এই আন্দোলনের নেতৃত্বে থাকা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের পর নতুন করে আলোচনা হচ্ছে এই ইসকনকে নিয়ে। এখন এই যে সো কল্ড ইসকন নেতা হিসেবে পরিচিত চিন্ময় কৃষ্ণ দাস, সে আসলে খুব বড় মাপের নেতা না। সে কিন্তু ইসকন বাংলাদেশের খুবই ছোট মাপের একটা নেতা ছিল, কিন্তু জুলাই আগস্টের পর থেকেই সে হঠাৎ করে খুব লাইমলাইটে চলে আসলো এবং খুবই বিভিন্ন জায়গায় প্রতিবাদ করে বেড়াচ্ছে। এখন যখন আসলে সাধারণ মানুষ ভাবছে যে এ হচ্ছে ইসকন নেতা, তখন কিন্তু বর্তমান ইসকনের কেন্দ্রীয় নেতা তাকে ডিজাউন করেছে, অলরেডি সংবাদ সম্মেলন করে বলেছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে আরো 3-4 মাস আগেই ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে কিছু অনৈতিক কার্যকলাপের জন্য। যদিও সে সরাসরি বলেনি অনৈতিক কার্যকলাপগুলো কি, কিন্তু সকল তথ্য যা পাওয়া গিয়েছে তাতে বোঝা যায় সে শিশু নির্যাতনকারী হিসেবে অভিযুক্ত। এবং পরবর্তীতে এই ইসকনে কিন্তু এই চিন্ময় কৃষ্ণ দাসের কাছে 18 বছরের কম বয়সী কোনো যুবক যুবতী না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিল। তার মানে চিন্ময় কৃষ্ণ দাস একজন শিশু নির্যাতনকারী, একজন চাইল্ড অ্যাবিউজার। সে জুলাই আগস্টের পর থেকে বিভিন্ন রকম হঠাৎ করেই বড় নেতা হয়ে গিয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করার চেষ্টা চলছে। এইরকম একজন ব্যক্তিকে আটক করার পরে তাকে ঘিরে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং মোদি পর্যন্ত কনসার্ন। সাধারণ হিন্দুরা না বুঝেই, বাংলাদেশের যারা সাধারণ হিন্দুরা রয়েছে তাদেরকে ব্রেইন ওয়াশ করে উল্টাপাল্টা বুঝিয়ে তাদেরকে রাজপথে নামিয়ে দিচ্ছে এবং তার মাঝখান দিয়ে, তথ্য প্রমাণের ভিত্তিতেই বলছি, তার মাঝখান দিয়ে আওয়ামী লীগের যে সব নেতা ফেতা রয়েছে তারা এই ছদ্মবেশে বিভিন্ন রকম অপকর্ম করে বেড়াচ্ছে, যার মধ্য দিয়ে কিন্তু অলরেডি চিটাঙে একজন আইনজীবী খুন হলো। এখন প্রশ্ন হচ্ছে সে কোন ধর্মের, সেটা আমরা সাইড করে রাখি। একটা মানুষ যে কিনা শিশু নির্যাতনকারী, তার বিরুদ্ধে চাইল্ড অ্যাবিউজের অভিযোগ রয়েছে, যাকে কিনা দল থেকে বা সংগঠন থেকে বলা হয়েছে যে এই লোকের কাছে যাতে 18 বছরের কোনো কম বয়সী শিশু কিশোর না যায়, এমন একটা মানুষ যে ধর্মেরই হোক, ধরলাম সে মুসলমান বা হিন্দু বা খ্রিস্টান, সে কি ভালো মানুষ? সে হিন্দু না সে ইসকন সদস্য বাদ দেন, সে মানুষ হিসেবে তো অবশ্যই ভালো না। আজকে যদি সে এই ইসকন সদস্য সকল অথবা